বন্ধুর প্রেমেরও এমন ধারা, ঘর বাড়ি করলো সারা। মন পাজর তুমি বিনে আকুল পরাণ, থাকতে চায় না ঘরেতে, কিংবা শোনাবো শুনছনি গো, একসময়ের তুমুল জনপ্রিয় গান। আর এই গানের কণ্ঠশিল্পী কাজী শুভ, এই গানগুলোর মাধ্যমে তার গায়কী এবং মাটির টান সম্পর্কে জানা যায়। আজকের ক্যাম্পাস টাইমসের পডকাস্টে উপস্থিত আছেন কণ্ঠশিল্পী কাজী শুভ। আমরা কথা বলবো তার সাথে। কাজী শুভ, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের পডকাস্টে। অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এবার ঈদে আসলে পরিকল্পনা কি, শুরুতেই জানতে চাই। ঈদে বেশ কিছু গান আসবে, এর মধ্যে উল্লেখযোগ্য যদি বলি রসিক মাইয়া নামে একটা গান। এটা ফোক গান কিন্তু একটু ডান্স মুডের। এছাড়া আরও বেশ কিছু গান আছে এবং সেগুলো পর্যায়ক্রমে ঈদের আগে এবং ঈদের পরে এইভাবেই মিউজিক ভিডিও আকারে রিলিজ হবে বিভিন্ন প্রোডাকশন হাউস থেকে। মোট কয়টি গান আমরা পাচ্ছি তাহলে ঈদে? বিচ্ছিন্নভাবে হয় কি, অনেকগুলো গানই আমার পাইপলাইনে ছিল, তো সেইগুলো আসলে ওই ঈদের সময় প্রোডাকশন হাউসগুলোর প্রকাশ করার একটা ইচ্ছা থাকে যে ঈদে আমরা গানগুলো রিলিজ করব। যদিও আমি এটার পক্ষে না, বাট থাকে না যে একটা উপলক্ষ বা একটা উৎসবে গান রিলিজ করা, সব মিলে তাও 10-12টা হবে। আসলে এই গানের শুরুটা বা গান সম্পর্কে আপনার আগ্রহের জায়গাটা, এটা কবে থেকে শুরু হলো, এই গল্পটা একটু যদি জানতে চাই। গান, আমি আসলে ওইরকম একটা পরিবারেই আমার জন্ম, যেখানে আমার আব্বা গান করতেন। আব্বা খুব সংস্কৃতিময় মানুষ ছিলেন। আমার বড় ভাই বোন তারাও গান বাজনা করতেন। তো সেটা আসলে ছোটোবেলা থেকে আমি ওই পরিবেশেই বড় হয়েছি। তো এবং থাকে না যে মা খুব ফোক গান, মানে ওই সময় নিনা হামিদ, আব্দুল আলিম, শ্রদ্ধেয় যত শিল্পী ছিলেন আমাদের, আমার ছোটোবেলায় প্রচুর গান শুনতাম, ওনাদের মা শুনতেন এবং ওই শুনতে শুনতে থাকে না যে একটা ভালো লাগা তৈরি হওয়া। তারপরে আমার শুরুটা একটু আলাদা ছিল। যদি আমি বলি যে বাসায় সবাই গান করতেন, কিন্তু সঙ্গত করার জন্য তো কাউকে না কাউকে প্রয়োজন। তো আমি কিন্তু আমার শুরু হয়েছিল তবলার মাধ্যমে। আমি প্রাতিষ্ঠানিকভাবে তবলা শিখি খুলনাতে। আব্বা চাকরি করতেন ওখানে, যদিও আমার গ্রামের বাড়ি বরিশাল গৌরনদী, বাট আব্বা যেহেতু চাকরি করতেন সেই সূত্র থেকে ওখান থেকে ছোটোবেলা থেকে আমি খুলনায় বড় হওয়া আমার। এবং শুরুটা হয় এসব গান শিখি ফুলবাড়ি গেটে একটা একাডেমিতে, সেখানে উত্তমদার কাছে অনেক দিন আমি তবলা শিখি। এবং আমার একটা বিষয়, আমি যেটাই করি না কেন খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। তারপরে খুলনা উদিচিতে দৌলতপুরে, সেখানেও আমি তবলার তালিম নিই অনেকদিন। কিন্তু যেটা হয় যে গান যখন বন্ধু মহলে গাইতাম, স্কুলের ফ্রেন্ডদের মাঝে আড্ডায় বসলে যেটা হয়, দেখলেন গাইলে ওরা খুব উৎসাহ দিত। তো এই উৎসাহটা আমার আসলে খুব কাজে দিয়েছে। গানের হাতে খড়িটা এক কথা যদি আমরা জানতে চাই, কিভাবে হলো তাহলে, কার কাছে? গানের হাতে খড়ি বলতে কি, আমি আসলে এক প্রকার গাইতে গান। আমার বাসায় আমার বড় ভাই গিটার বাজাতেন, তো আমি তবলা বাজাতাম ঠিকই, আমি কিন্তু স্টেজে তখনও রেগুলার তবলা বাজাই, প্রোগ্রামে যাই, কিন্তু ওই যে মনোযোগটা কিন্তু মানে থাকে না যে গান গাওয়ার ইচ্ছা খুব থাকতো, বিশেষ করে বন্ধুদের উৎসাহটা খুব কাজ করতো। তো ওর দেখে ওই গিটারের কর্ড একটু শেখা, কীভাবে কর্ড বাজিয়ে গান করতে হয়। এবং আমি ছোটোবেলা থেকে প্রচুর গান শুনতাম বিভিন্ন শিল্পী, কারণ বাসার মধ্যেই তো গানের পরিবেশ, বিভিন্ন শিল্পীর গান শুনতাম, ক্যাসেট কালেক্ট করতাম। এই শুনতে গাইতে গান পরবর্তীতে ঢাকায় এসে টুকটাক তালিম যেটা বেসিক যেটা, সেটা তো একটু নিয়েছি। ছোটবেলার মতো আনন্দ কি আসলে এবার মানে এখনকার ঈদে পান কিনা? না, এখন আমি এটা মাঝে মাঝে চিন্তা করি যে আগের ছোটবেলায় ঈদ মানে আনন্দ ছিল, এখন ঈদ মানে কিন্তু সেই আনন্দটা নাই আসলে। এখন অনেক দায়িত্ব, অনেক বাকিরা কেউ আনন্দ করবে সেই দায়িত্বটা আমার মাথার উপরে নিতে হয়। তো সেই দিনগুলো আসলে খুব মিস করি। একটু যদি বলতেন ছোটবেলার কোনো কথা, যেগুলো আপনার ঈদের সময়কার কোনো কথা মনে পড়ে? অনেক স্মৃতি। আগে যেরকম ছোটবেলায় আমার মনে আছে যে গ্রামের বাড়িতে যেতাম ঈদ করতে, তো রাস্তায় বড় সিনিয়র কাউকে দেখলেই মানে সালাম করা, জোর করে সালাম করার যে একটা বিষয়, তারাও ভয়ে দেখে গেল অনেকে যে পালাইতো, যে সালাম করতে আসতে সালামে দিতে হবে। এইটা একটা বিষয়, এইগুলো খুব মজা হতো। এবং আমরা আরেকটা, যদি এটা করা উচিত না, দুষ্টামি করতাম নামাজের সময়। এগুলো যে এরকম কত রকম দুষ্টামি যে মাথায় আসতো, একজনের পাঞ্জাবি আরেকজনের পাঞ্জাবি সেদের গিট দিয়ে রেখে দিতাম ওঠার সময়, তখন তারা বুঝতো আর কি যে কি হচ্ছে।
তারপরে একদম ছোটবেলায় যেটা হতো যে তখন তো আসলে 5 টাকা 10 টাকা কিন্তু অনেক ছিল, তাই 2 টাকার সালামি নিতাম আমরা। যদি 2 টাকার 5টা নতুন নোট পেতাম মানে বিশাল ব্যাপার, অনেক বড় ব্যাপার। এবং সেটা নিয়ে ওই যে রেখে দিতাম, বইয়ের ভাঁজে রেখে দিতাম। নগদই ওটা খেলনা কিনতে হয়। আচ্ছা, থাকে না ওই যে এক ধরনের পিস্তল ছিল, ওই যে স্টিলের পিস্তল, হ্যাঁ, পেছনে বারুদ, হ্যাঁ এইগুলা। তারপরে টুকটাক আতশবাজি কেনা, বিশাল ব্যাপার মানে। আর যেটা সবচেয়ে বেশি আরেকটা বিষয় হতো যে নতুন ড্রেস, এটা কাউকে দেখানো যাবে না, ঈদের আগে কাউকে দেখানো যাবে না। একদিন ঈদের সময় লুকায় রাখতাম, ঈদের দিন সকালবেলা ওটা পরবো, দেখাবো। কত স্মৃতি আসলে। দুষ্টামি কি করতেন আসলে এই ঈদের রাতে? বা আমরা অনেকে হয় না যে 27শে রমজানের রাতে রাতভর নামাজ পড়ে কারো কাছে ডাব চুরি করে খাওয়া বা কারো বাসার মুরগি চুরি করে সবাই মিলে খাওয়া, এই ধরনের দুষ্টামির সাথে জড়িত ছিলেন? এটা ওই চুরি টুরির বিষয়টা আসলে ঈদের সময় হতো না, এটা অন্য ইস্যুতে হতো। বিশেষ করে 21শে ফেব্রুয়ারির সময় আমরা এটা মানে থাকে না, ওই রাত্রে আমরা ওই শহীদ মিনার বানানো, অমুক বাড়ির গাছের ফুল চুরি করা। তারপর দেখা গেলো যে আমি ওখানে দেখা গেলো রান্নায় ব্যস্ত, কেউ একজন আমার বাড়িতে যে ডাব চুরি করতেছে, হ্যাঁ, বা মুরগি চুরি করতেছে। মানে এটা সবাই জানতো যে নিজেরাই, কিন্তু ওই যে মজা। আর ঈদের দিনের চেয়ে তো বেশি মজা হতো আসলে চাঁদ রাতে। সন্ধ্যার সময় আমাদের মনে আছে যে আমাদের বাড়ির পেছনে এরকম ধানি জমি যেটা আমরা বলি, সেখানে একটা জায়গা আছে, বেশ কয়েকটা তাল গাছ। সেখানে আমরা যে ওই মানে চাঁদ দেখার প্রস্তুতি, এবং সেটা আতশবাজি নিয়ে আর কি, হ্যাঁ, দেখা মাত্রই শুরু হয়ে যেত, মানুষকে জানানো। হ্যাঁ, জানা যে চলে আসছে। কোনো দুর্ঘটনার কবলে পড়েছেন এই আতশবাজি ফুটাতে গিয়ে? আতশবাজি ফুটাতে গিয়ে একবার যেটা হয়েছিল যে আমার দাদা তখন তো ছিলেন, তো ওই মানে হাতুড়ি দিয়ে ওই থাকে না যে এরকম বারুদের উপর বারুদ দিয়ে ম্যাচের কাঠি দিয়ে, তো ওইটা বাড়ি মারতে হতো। সেটাই। তো ওই বাড়ি মারতে যে মানে বাসার যে মেইন সিঁড়ির কোণার মধ্যে সিঁড়ি ভেঙে ফেলছিলাম। বকাও খেয়েছিলেন নিশ্চয়ই। এরপরে দাদা আমাদেরকে খুব খুঁজতেছে, কিন্তু পাচ্ছিল না। আমরা তো জানি যে নিশ্চয়ই বাড়ি গেলে খবর আছে। আব্বাও খুব রাগান্বিত ছিল। যাই হোক, পরে সামহাও বেঁচে গেছি আর কি। তো ঈদে আসলে আপনার পছন্দের খাবারগুলো কি? ঈদে যেটা হয় যে ফিরনি খুব পছন্দ। তারপরে মা ঈদের দিন গরুর মাংস রান্না করছেন, কষানো ভুনা, খিচুড়ি, এই জিনিসগুলো খুব মায়ের হাতের, বিশেষ করে এটা খুব মিস করি এখন আসলে। যদি শিল্পী না হতেন তাহলে কি হতেন? এটা যে কি হইতাম আল্লাহই জানে, বলা মুশকিল। তবে আমার বড় বোন ডাক্তার, তো ওর ইচ্ছা ছিল যে আমি এরকম কিছু হই। কিন্তু আমি ছোটবেলা থেকেই মানে একটু আনমনা টাইপের, একটু বাউন্ডুলে টাইপের। মানে আমার এই পড়াশোনার প্রতি খুব বেশি একটা আগ্রহ ছিল না, কিন্তু স্টুডেন্ট খারাপ ছিলাম না। মানে আমার বিষয়টি কি, মানে বেশি সময় আমি বইয়ের সামনে বসে থাকতে ইচ্ছা করতো না। একবার একটা জিনিস বুঝলে, যারা সায়েন্সের ক্ষেত্রে যা হয়, যে একবার বুঝলে সেকেন্ড টাইম আর পড়ার ইচ্ছা হতো না। সারাদিন বই নিয়ে বসে থাকা, এগুলো। তার মানে পরীক্ষার আগের রাতে পড়তেন? হ্যাঁ, ইভেন আমি যে কোনো কাজে আমি খুশি। আমি তবলা বাজাতাম, কিন্তু পরীক্ষার আগের দিন আমি 1 ঘন্টা তবলা প্র্যাকটিস করেছি। যেটা করবো সেটা ভালোভাবেই করবো। আমার টেকনিক্যাল বিষয়ের প্রতি আমার খুব আগ্রহ ছিল। ওই ছোটবেলা থেকে ওই যে গাড়ি টাড়ি খুলতাম, মানে থাকে না যে একটু মোটর দিয়ে ফ্যান বানাইতাম, এইরকম বিষয়, এই জিনিসগুলোর প্রতি আমার একটা আগ্রহ ছিল আসলে। যদি আমার বড় বোন চাইতো যে আমি ডাক্তার হই। 2009 সালে আপনার একক অ্যালবাম সাদামাটা প্রকাশ পায়। সেই অ্যালবামের শুরুর গল্পটা কিভাবে নির্মাণ হলো, কিভাবে গান সিলেকশন হলো, এই বিষয়গুলো যদি আমাদেরকে একটু বলতেন। আমার শুরুটা হয় আসলে 2002 এর পরে, আমি যখন খুলনা থেকে ঢাকা চলে আসি। তো তখন ওই সন্ধ্যার সময় আমরা ধানমন্ডি 8 নম্বরে আড্ডা দিতাম। তো তখন রুমি, আমি, আরও কয়েকজন মিলে আমরা এরকম প্রত্যেকদিন সন্ধ্যার পরে গিটার বাজিয়ে গলা ছেড়ে গান গাইতাম। যেটা হয় আড্ডার ছলে, সবাই বড় ভাইরা বন্ধুরা আসতো, একসাথে গান টান করতাম। তো তখন ওই আড্ডার মাঝখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই শহীদ ভাই, উনি একজন জনপ্রিয় শিল্পী। তো উনি আমাদের পাশে এসে বসতেন এবং গান শুনতেন। তো ওনার ব্যান্ড ছিল, উনি তখন দূরবীন ব্যান্ডের কর্ণধার আর কি। তো শহীদ ভাই তখন আমাকে বললো যে, শুভ, তুমি তো ফোক করো, তো তুমি আমার ব্যান্ডে জয়েন করো, তুমি ফোকটাই গাইলা। তো এটা আমার জন্য একটা বিশাল মানে প্লাস পয়েন্ট ছিল, যেটা সুযোগই আমি বলবো। তো তখন আমি ঢাকায় এসে আমি দেখা গেলো যে যেটা হচ্ছিল যে টুকটাক স্টেজে আমি মানে গান গাওয়ার ইচ্ছা, মানে ঢাকাতে এসে যেটা হয় যে একটা মফস্বল থেকে একটা শিল্পী বা একটা ছেলে যখন আসে, তো সে তো একটু স্টেজ পারফর্ম করতেই চাবে, এটা স্বাভাবিক। তো তখন অনেক
ছোট ছোট শো দেখা গেলো যে গায়ে হলুদের শো বা এই যেহেতু শোগুলা করতাম তখন সুযোগ খুঁজতাম। ইভেন এমন হয়েছে যে স্টেজে অনেক ভালো সাউন্ড সিস্টেম, মানে গান গাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু মানে সেই সুযোগটা হয়ে উঠছে না, এরকমও হয়েছে। তো যাই হোক, তো সেই সময় এটা আমার জন্য একটা মানে বিশাল পাওয়া ছিল। শহীদ ভাই তখন আমাকে দূরবীন ব্যান্ডে জয়েন করেন এবং তারপর থেকেই শহীদ ভাইয়ের একটা প্ল্যান আসলো যে আমার পরপরই আরফিন রুমি তখন ব্যান্ডে জয়েন করে। তো শহীদ ভাই একটা প্ল্যান ছিল যে রুমির কম্পোজিশনে মিউজিক অ্যারেঞ্জমেন্টে শুভ টোটাল একটা অ্যালবাম করবে। তো এটা একটা শহীদ ভাইয়ের প্ল্যান ছিল। সেই অনুযায়ী আমরা 2 বছর ধরে এই অ্যালবামটা তৈরি করি। তো সেই অ্যালবামটা রিলিজ করার পরে 2009 সালে বের হওয়ার পরে ওই অ্যালবামের শোনাবো শুনশুনিগো যে গানটা শ্রদ্ধেয় প্রয়াত খালেক দেওয়ান সাহেবের লেখা সুর করা, এই গানটার মাধ্যমে শ্রোতাদের অনেক ভালোবাসা আমি পেয়েছি। আমি বলবো যে আমি শুভ থেকে কাজী শুভ এই গানের মাধ্যমেই আসলে সেই গানটা যদি একটু আমরা শুনতে চাই, আমাদের দর্শকদের শোনাতে চাই। শিওর। ও বো গো বো, 3.5 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী, নাই বিছানা নাই মশারি সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর যাইবানি, শোনাবো শুনশুনি গো শোনাবো শুনশুনি, নিতে আইলে নাই ওর যাইবানি, ও নিতে আইলে নাই ওর যাইবানি। বাহ বাহ, সুন্দর। তবে সাদামাটা যে অ্যালবামটিতে মোট কয়টি গান ছিল আসলে? টোটাল 9টা গান ছিল। 9টা গানের মধ্যে তুমুল আলোচনায় আসলে এর মধ্যে কয়টি গান? এর মধ্যে যদি বলি শোনাবো শুনশুনি এই গানটা এবং মজার বিষয় এই গানটা কিন্তু আমাদের তখন সিরিয়ালে 1 নম্বরে ছিল না। এই গানটা 1 নম্বরে অন্য একটা গান ছিল। পরবর্তী দর্শকের রেসপন্স নিয়ে আমরা তখন এই অ্যালবামের তখন আমরা লিস্টটা চেঞ্জ করি, নতুন করে প্রিন্ট করে তখন আবার মার্কেটে এটা ছাড়া হয় আর কি। তার 9টা গানের মধ্যে মোট কয়টি গান আসলে জনপ্রিয়তা পেয়েছিল সে সময় মনে হয়? আসলে হয় কি, মানে এক একজনের কাছে এক এক রকম ভালো লাগা। এখন কোনো কারো কাছে দেখা গেলো যে ওই অ্যালবামের অঝর শ্রাবণ গানটা ভালো লাগতো, কারো কাছে নীলিমা গানটা ভালো লাগতো, তারপরে তুমি বিনা আকুল পরাণ যে গানটার কথা আপনি বলছিলেন এই গানটাও বেশ ভালো একটা সাড়া ফেলেছিল। আমরা একটু তুমি বিনে এই গানটা শুনতে চাই। আচ্ছা, এই গানটা শ্রদ্ধেয় প্রয়াত বাউল সম্রাট আব্দুল করিম সাহেবের লেখা এবং সুর করা, গাইছি। তুমি বিনে আকুল পরাণ, তুমি বিনে আকুল পরাণ, থাকতে চায় না ঘরে রে, সোনা বন্ধু বইল না আমারে, আমি মিনতি করি রে, মিনতি করি রে, সোনা বন্ধু বইল না আমারে। বাহ, সুন্দর। সাদামাটা যে অ্যালবামটিতে যে 9টি গানের কথা বলছেন, এই 9টি গানের আসলে সুরকার গীতিকার সম্পর্কে যদি একটু বলতেন। এখানে অনেকেই ছিলেন সুরকার গীতিকার হিসেবে, যেমন শোনাবো গানটা খালেক দেওয়ান সাহেবের, তুমি বিনে এই গানটা আব্দুল করিম সাহেবের, এছাড়া আমার নিজে সুর করাও গান ছিল, আর অনেকের নতুন অনেক গীতিকারের গান ছিল। মানে আমরা চেষ্টা করেছি কি যে সব ধরনের শ্রোতাদের কাছে যেন পৌঁছানো যায়। যেমন কয়েকটা গান ছিল, এই গানগুলো যেমন FM এর তখন একটা খুব জোয়ার ছিল, তখন FM এ আবার এই গানগুলো খুব চলতো। আবার যদি ম্যাস পিপলের কথা বলি, শোনাবো তুমি বিনা আকুল পরাণ, এই গানগুলো যেরকম আমি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেলে এই গানটা এখন স্টিল এখনো পর্যন্ত এই গানগুলো শুনতে চায়, মানে মানুষ এখনো পর্যন্ত শুনতে চায়। লাল টিপ সিনেমায় আপনি গান গেয়েছিলেন দূরে দূরে থাকা, এরপর আসলে আপনি প্লেব্যাক করেননি কেন? না, প্লেব্যাক করিনি আসলে তা না, এরপরও অনেকগুলো মুভিতে গান করেছি। জি, যেমন লাস্ট গত বছরের নন্দিনী নামে একটা মুভি রিলিজ হয়, সেখানে আমার নিজে সুর করা এবং গাওয়া গানও ছিল। জি। তো হয় কি, প্লেব্যাকের আলাদা একটা ইস্যু আছে, সেখানে ডিরেক্টরের ডিমান্ড আছে,
বা অনেক কিছু আছে। আমরা যদি বলি যে একটা থাকে না যে একটা ভালো লাগা বা একটা মানে সিন্ডিকেটই বলি এক ভাষায়, একটু অন্যভাবে বলতে গেলে সেখানে একটা বিষয় থাকে। আর তারপরে যে হয়নি যে টুকটাক তা না, আরও বেশ কিছু ফিল্মে গান করেছে। এখন ডিরেক্টর যদি মনে করে যে না এই গানটা কাজী শুকর গলায় ভালো এই লাগছে। মুভিতে ভালো যাবে, তখন তিনি করতেই পারেন। আর এই ফিল্মের লাস্ট নন্দিনী মুভির গানের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি যে সেখানে তো আমি নিজে গান তৈরিও করেছি, তো সেটা থেকে আমার কাছে মনে হয় যে ফিল্মের গান করাটা একটু কঠিন। কারণ সেখানে কিন্তু সিচুয়েশন থাকে, যে সিচুয়েশনের এই সিচুয়েশনের পরে এই গানটা আসবে, এই স্টোরির উপরে ডিপেন্ড করতে বেশ টাফ, এখানে কারেকশন থাকে অনেক বেশি। তো সেটা একটু ঝামেলার কাজ। আর অডিওতে গান করার ক্ষেত্রে বেশ একটা স্বাধীনতা থাকে ক্রিয়েটারের উপরে। তো দুই দিক দিয়ে চিন্তা করলে আসলে আমার কাছে অডিওতে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। প্লেব্যাক করেছিলেন যে গান, সেগুলোর একটু অংশ বিশেষ শুনতে। আচ্ছা, নন্দিনী মুভির একটা গান আমি একটু করে গাইছি। এটার দুইটা ভার্সন ছিল, আমি একটা ভার্সন গিয়েছিলাম, একটা সালমা গিয়েছিল। এটা আমার সুর করা ছিল, এটা পরিতোষ বাইরের লেখা ছিল গানটা। ওরে ও পরাণ পাখি, বুকের ভেতর ইচ্ছে করে লুকিয়ে তোরে রাখি। ওরে ও পরাণ পাখি, বুকের ভেতর ইচ্ছে করে লুকিয়ে তোরে রাখি। এরকম ছিল আর কি। আমি তো যেহেতু ফোক গাইতে এবং মানে সব কিছু মিলে স্বাচ্ছন্দ্য বোধ করি, তো সুরটাও আসলে ওই রকম আঙ্গিকে করা ছিল। অবশ্যই আমরা আসলে এই গানগুলোকে মাটির গান বলি। আপনি যদি একটু বলতেন যে তুমি বিনে আকুল পরাণ এবং শোনাবো শুনছনি গো, এই গানগুলো আসলে নির্মাণের পেছনে বা জনপ্রিয়তার পেছনে গল্পগুলো কি? শোনাবো শুনছনি গো গানটা, এটা অনেক প্রাচীন একটা গান, পুরাতন গান। তো এটা যখন রুমির সাথে আমার কম্পোজিশনের কাজগুলো হচ্ছে, অ্যালবামের কাজ হচ্ছে, তখন ম্যাক্সিমাম সময় আমরা দেখা গেলো যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আমরা একসাথেই মানে দুজন মিলেই কাজগুলো করতাম, স্টুডিওতে সময় কাটতো আমাদের। এবং আমরা খুব মানে চুজি আর কি, মানে কারেকশন করতে পছন্দ করি গান সিলেকশনের ক্ষেত্রে এবং কম্পোজিশনের ক্ষেত্রেও। যদি মনে হয় যে না এটা মানে ওই ক্ষেত্রে কোনো কার্পণ্যতা নেই, বারবার চেঞ্জ করার একটা আমাদের থাকতো, প্রবণতা থাকতো। তো একদিন আমি কাজ শেষ করে আমি বাসায় চলে আসছি। তো রুমি রাত 3:30টার দিকে, আমার চেয়েও বেশি অ্যাক্টিভ ছিল রুমি, কারণ ও কম্পোজার, ওর জীবনের প্রথম ফিচার করা অ্যালবাম ছিল এটা। তো 3:30টার দিকে ফোন দিয়ে, শুভাই দারুণ একটা কাজ হয়েছে। আমি ঘুরের মধ্যে কী কাজ, তাই নাকি? আমি তো এক্সাইটমেন্ট, কারণ জীবনের প্রথম অ্যালবাম, আমরা খুব কষ্ট করছি। তখন ওই ফোনের মধ্যেই জাস্ট ওর ভয়েস দেওয়ার ডেমোটা আমাকে শোনাইলো। তো তখনই শুনে মনে হয়েছিল যে এই গানটা হয়তো বা ভালো কিছু হবে, কারণ এতটুকু অ্যাটলিস্ট গায়ক হিসেবে না, শ্রোতা হিসেবে তো বুঝতে পারি যে না হয়তো বা সাধারণ মানুষের কাছে শুনলেই একদম ম্যাস্টিকুলার কাছে হয়তো বা ভালো হবে কিনা। তো সেটাই হয়েছে আসলে। আর এরপরে আমার এই সাদামাটার পরে আমি কিন্তু সাদামাটার সিকুয়েলও হয়েছে, সাদামাটা 2, সাদামাটা 3, 3টা অ্যালবাম হয়েছে এই সিরিয়াল। যেহেতু এই অ্যালবামটা বেশ জনপ্রিয়তা পেয়েছিল, এরপরে ওর ধারাবাহিকতায় আমরা সাদামাটা 2 আরও 2 বছর সময় নিয়ে আমরা সেকেন্ড অ্যালবামটা করি। এবং ওই অ্যালবামেরও জাহার লাগি, রসিক আমার, এই গানগুলো বেশ জনপ্রিয় হয়। আমরা শুনতে চাই 2, 3 থেকে দুটি করে 4টি গানের যদি একটু ছোট অংশ আমাদের শোনান। আচ্ছা, আমি সাধারণত 2 অ্যালবামের জাহার লাগে যে গানটা, এটা হুমায়ুনের লেখা, এটা প্রচলিত সুরে, এটাও টোটাল অ্যালবাম রুমিরই কম্পোজিশন ছিল, একটু করে গাইছি। জীবন যৌবন দিলাম সপি, হইল না তো সে আপন, যাহার লাগি হইবি বাগি, সে তো বুঝলো না রে মন, যাহার লাগি হইবি বাগি, সে তো বোঝে না রে মন, বন্ধুর প্রেমেরও এমন ধারা, ঘর বাড়ি করলো সারা, হইলাম আমি কুলমানহারা, হইলাম আমি কুলমানহারা, সবই যে তারি কারণ, যাহার লাগি হইবি বাগি, সে তো বুঝলো না রে মন। কিন্তু সাদামাটা 2 আরেকটি গান আমি শুনতে চাই। সাদামাটা 2 এর সাদামাটা 2 এর রসিক আমার গানটা এখনো পর্যন্ত, মানে এই গানগুলো যেগুলো গাচ্ছি এগুলো আসলে মানে ডান্স মোডের গান, তো এগুলো স্টেজে আমাকে করতেই হয়, এখনো পর্যন্ত স্টিল নাও
করতে হয়। তো যাই হোক, রসিক আমার গানটা পাগল জালাল খাঁ সাহেবের লেখা এবং সুর করা ছিল। রুমির কম্পোজিশনে আবার নতুন করে গানটা শ্রোতাদের কাছে ভালো লাগা অর্জন করে আর কি। দিনহীন মোর শীদে কয় মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি জোরালয়, দয়াল চাইলে লইব জোড়া, মুর্শিদ চাইলে লইব জোড়া, এমন দয়াল কে আছে রসিক আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, হায়রে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। বাহ বাহ বাহ। Thank you. গানটা আসলে আপনারা যখন তৈরি করেন, নির্মাণ হয়, আসলে রেকর্ডিংটা কোথায় হয়েছিল এবং কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়েছিল এই গানটি? এটা রুমির স্টুডিওতেই, রুমির স্টুডিওতেই। ইনস্ট্রুমেন্ট আমাদের কামরুল বাজিয়েছিল বাঁশি, আর হারমোনিয়াম রুমি বাজিয়েছিল। মজার কারণে আমরা যখন একটা গান তৈরি হতো, আমরা কি করতাম, ওই গানটাই যখনই তৈরি হবে তারপরে দেখা গেলো যে রাত 1টা-2টার দিকে শহীদ ভাই আসতো, আমরা সবাই ব্যান্ডের সবাই আসতাম, এসে আমরা ওই গাড়ি নিয়ে শহীদ ভাইয়ের গাড়িতে আমরা গানটা শুনতাম। এবং আমরা কি করতাম, গ্লাস খুলে দিয়ে আমরা দেখলো যে আশেপাশের লোকজন কি, তারা কি বলে, রিয়াক্টটা কি হয়, আমরা এটা দেখতাম। তো দেখতাম যে এই গানগুলো যখন একটু রিদমিক তো, এবং আমরা সবসময় চেষ্টা করতাম যে হোক ফোক, সেটা অনেক আগের গান বা যেটাই হোক, মানে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা একটু সময় উপযোগী করে করা, কারণ এই সময় আসলে কি চায় অডিয়েন্স, তো সেরকম করেই করার চেষ্টা করতাম। আমরা দেখতাম যে পাশে কোনো রিক্সাওয়ালা গানটা শুনতেছে বা পছন্দ করলো কিনা, সে কি বলতেছে, বাহ দারুণ, মানে এরকম সাউন্ড পেলে তখন আসলে ভালো লাগতো। তো ফাইনালি যেটা হয় যে আমরা তো একদম সাধারণ, মানে আমজনতার জন্যই আমাদের টার্গেট থাকে যে তাদের ভালো লাগাকে অবশ্যই সবাই কাজ করতে হবে। তা এখন আলহামদুলিল্লাহ ফাইনালি বেশ কিছু জনপ্রিয় আমরা গান শুনলাম। সাদামাটা 3 কীভাবে আসলো, কয়টি গান নিয়ে হলো, গান সিলেকশনগুলো কীভাবে হলো, সেটা যদি একটু বলুন। সাদামাটা 3 অ্যালবাম এরকম, আমাদের 3টা অ্যালবামেই আমরা ফোক এবং সফট মেলো এই ধরনের মানে কম্বিনেশন করেই, মানে সব ধরনের শ্রোতাদের কাছেই যেন ভালো লাগে, সেই চিন্তা করেই মানে ভ্যারাইটিস টাইপের গান। এবং আমার একটা প্লাস পয়েন্ট আমি যদি বলি যে এতক্ষণ আমি কিন্তু সব ফোকই শোনালাম আপনাদেরকে, তো ফোকের পাশাপাশি আমি বেসিক্যালি কিন্তু ফোক আর্টিস্ট না আসলে, মানে মূলধারার যে বাউল গান বা বাউল শিল্পী আমি কিন্তু সেই আর্টিস্ট না। কিন্তু প্রথম অ্যালবামে আমরা ওই যে পরীক্ষামূলকের চেষ্টা করেছিলাম যে আমি ফোক, আমি আমার মতো করে আমাদের স্টাইলে ঢঙে আমরা ট্রাই করেছি, এবং সেটা শ্রোতারা যেহেতু পছন্দ করেছে সেই জন্যই কন্টিনিউটি রাখা। বেসিক্যালি আমি সফট মেলো এই ধরনের গান গেয়ে অভ্যস্ত। তো সাদামাটা 3তেও এরকম সেমভাবে এরকম বিভিন্ন রকম গানের সংমিশ্রণে আমরা তৈরি করে, এবং সেটাও আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স ছিল। সাদামাটা 3 থেকে যদি একটি গান আমাদেরকে একটু ছোট্ট করে শোনান। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করছি। এটা হুমায়ুনের লেখা এবং সুর করা ছিল। কি জাদু করিয়া প্রীতি শিখায়া থুইয়া গেলা বন্ধু আইলা না, করেছ দিওয়ানা মনে তো মানে না, ঘরে আর থাকতে পারি না, করেছ দিওয়ানা মনে তো মানে না, ঘরে আর থাকতে পারি না। গানটা কি আপনাকে উদ্বুদ্ধ করেছিল কেন গানটা গাইতে গিয়ে? আসলে এমন কেউ কি ছিল যার জন্য আসলে ঘরে মন থাকছিল না? না এরকম কিছু না, আমরা আসলে থাকে না যে ওই যে শ্রোতাদের কথা সবসময় মাথায় রাখি যে আসলে কি চায়, মানুষের মনের কথাগুলোই তো আমরা গানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি, আমরা পালস বোঝার চেষ্টা করি আসলে, আর কিছু নিজের কোনো ফিলিংস থেকে না, যে বাইরে কেউ ছিল। আমরা মানুষের মন নিয়ে খেলতে পছন্দ করি আসলে। মানুষের জীবন তো এমন কেউ বলতে পারবো না যে জীবনে আপনার এই সুখ দুঃখ ছাড়া তো শুধুমাত্র সুখ নিয়ে কিন্তু জীবন না, শুধুমাত্র দুঃখ নিয়ে কিন্তু জীবন না। এটা যার জীবনে নেই তার তো জীবনই নেই তাহলে।
এইটাই তো মজা। আপনি সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে আবার সুখ আসবে, এটাই তো আনন্দ। কাজী শুভর প্রেম সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, কাজী শুভর প্রেম যদি শর্টকাটে বলি সেটা এরকম ছিল যে আমাদের ব্যান্ড দূরবীন, যেটা দূরবীনে আমাদের একটা অনলাইন রেডিও ছিল, আসলে রেডিও দূরবীন নামে একটা প্ল্যাটফর্ম ছিল আমাদের। তো সেখানে আরজি হিসেবে কাজ করতো আমার ওয়াইফ আদিবা লাবিব। তো তখন থেকেই একটা ভালো লাগা তৈরি হয়, ভালো লাগা কাজ করে। তো ব্যান্ডের আশেপাশের লোকজন তারাও একটু একটু জানে বিষয়টা, বোঝার চেষ্টা করে যে কিছু একটা হচ্ছে। তো আমার কথা হলো যে আমি যেটা করব সেটা মানে স্বীকৃতি থাকতে হবে। হ্যাঁ, মানে থাকে না যে করলাম মানে করলাম না। সেটা কোন সময়ের কথা বলছেন? এটা হচ্ছে 2010-11 দিকে। তো ফাইনালি আমি যেটা করি যে এটা যেহেতু আমার ব্যান্ড মেম্বাররা আমি শহীদ ভাইকে তো আমার অভিভাবক হিসেবেই জানতাম, শহীদ ভাই টুকটাক বিষয়টা জানতো। তো ফাইনালি আমরা বললাম যে এটা 2 ফ্যামিলিকে জানানো উচিত। তো তারা তখন 2 ফ্যামিলিকে জানালাম। তারা তখন খোঁজখবর নিলে, যে বিয়ে শাদীর আগে যেটা হয় আর কি, তারা তখন খোঁজখবর নিয়ে চিন্তা করলো যে না ঠিক আছে, যেহেতু ভালো লাগা আছে, 2 পরিবারের সম্মতি আছে, দিন শুরু হয়ে গেল আর কি। নিশ্চয়ই সেটি প্রথম প্রেম ছিল না, তাই তো? না, প্রথম প্রেম বলতে কি, দেখেন আমি ওটা বলি, যেহেতু গান টান করি, মানে থাকে না, আমি ছোটবেলা থেকে একটু ডেসপারেট টাইপের ছিলাম, মানে ডোন্ট কেয়ার টাইপের। এমনও হয়েছে, আমার মনে আছে যে গান টান করলে থাকে না যে স্কুল কলেজের সাথে সহপাঠীরা অনেকে পছন্দ করতো, বুঝতাম। এমন কতজন ছিল কাজী শুভকে পছন্দ করতো? অনেক, এটা অনেক ছিল। এটা বুঝতাম যে পছন্দ করতো, কিন্তু থাকে না যে পাত্তা দিলে ধর এগুলো আসবে যাবে কত, মানে থাকে না গান টান গেলে তখন আমি নিজে ওই জায়গার মধ্যে ওইখানেই আমি সেলিব্রিটি। তো এরকম ছিল আর কি। তো পাত্তা টাত্তা কম দিতাম আর কি। তো এরকম অনেকবার হয়। আর তখন তো আসলে বিষয়টা এরকম, এই সোশ্যাল মিডিয়া মানে এত কিছু অ্যাভেলেবেল ছিল না। ওই দূর থেকে দেখা, ভালো লাগা, এইটাই কত কিছু, মানে বিশাল ব্যাপার। মানে একবার দেখা হয়েছে তাতেই মনে হয় যে ওরে বাবা বিশাল কিছু। তখন তো আর এত মানে সহজ ছিল না আসলে বিষয়গুলো। আচ্ছা, আপনি বলছেন তাহলে মানে আপনার প্রথম প্রেমের গল্পটা আমরা শুনতে পাচ্ছি না? না, প্রেম আসলে জেনুইন প্রেম এটাই ছিল আসলে। কোনটা? মানে যেটাকে আমি মানে সংসারের রূপ দিয়েছি। আচ্ছা, দ্বিতীয় প্রেম? না, এরপরে তো প্রেম, তো সেটা তো আসলে জিনিসটা লিগ্যাল হবে কি, এটা কি করা উচিত আপনার কাছে মনে হয়? না, অবশ্যই উচিত না। তারপর প্রেম তো আসলে কখন কোথায় চলে আসে। না, প্রেমের পরে যখন বিয়েতে চলে যাবে, যেটা সংসারে পরিণতি পাবে, তারপরেও তো প্রেম, তাহলে তো সেটা পরকীয়া হয়ে গেল, সেটা তো করা যাবে না। এই ধরেন যে আমরা সমসাময়িক অনেক ঘটনা আমরা দেখি, এটা কিন্তু বাসায় প্রভাব পড়ে কিন্তু। এই যে দেখো, তার মানে তোমরা ওইগুলা করো, মানে এটা আপনারও হয় নিশ্চয়ই। অবশ্যই অবশ্যই। যাই হোক, এটা আমরা স্কিপ করার কোনো অপশন নাই। ওই যে পাপি মরে 10 ঘর নিয়ে, মানে ও করছে তুমিও করো এটা, কিন্তু মানে তখন আসলে খারাপ লাগে যে আরে ভাই কিছু করলাম না, তারপরও কেন দোষ হয়। আমার তো সবাই আমার গান ভালোবাসবে, ছেলে মেয়ে সবাই তো ভালোবাসবে। কেউ একজন পাশে এসে ছবি তুললো, এখন সে দাঁত বের করে ছবি তুলছে, এটা নিশ্চয়ই আমার দোষ না, সে তুলতেই পারে। বাড়িতে ফেরার পর সেটার জন্য জবাবদিহি করতে। হ্যাঁ, আমার সাথে ছবি তোলার সময় তো তুমি হাসো না, মানুষের সাথে ছবি তোলার সময় তো তুমি দাঁত বের করো, মানে এরকম অনেক কমপ্লেন শুনতে হয়। চোখ মুখ বন্ধ করে সহ্য করে যাই, কি আর করার। ধন্যবাদ কাজী শুভ। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আরিফিন রুমি আপনার বন্ধু, আপনাদের সম্পর্ক অনেক দিনের। তার সুর ও সঙ্গীত পরিচালনায় আপনি অনেক গান গেয়েছেন, সাদামাটা সহ বেশ কিছু অ্যালবামে আসলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আপনাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে যদি একটু আমাদেরকে জানাতেন। রুমি নিঃসন্দেহে আমার মানে ও আমার বয়সের দিক দিয়ে বলতে ও আমার 1 বছর ছোট, বাট আমরা এটা কোনো ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। এই ব্যবধানটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু আমরা প্রচণ্ড রকম ভালো বন্ধু। কাজের বিষয়ে আমরা প্রচণ্ড রকম মানে থাকে না ডেডিকেশন ছিল আমাদের, আমার চেয়ে বেশি রুমির ছিল বেশি। যেমন সত্যিকার অর্থে রুমি কিন্তু নিজেও একজন ভালো গায়ক, অবশ্যই, বাট ও যখন আমার অ্যালবামটা তৈরি করে তখন ওর ভেতরে বিন্দুমাত্র কাজের ক্ষেত্রে কোনো মানে কার্পণ্যতা ছিল না। সেটা আমি গায়ক ডাজন্ট ম্যাটার, বাট ওর 100% ডেডিকেশন। আমি কাজ করতে সারা রাত কাজ করতেছে, আমার ক্ষুধা লাগতেছে বা আমি দেখা গেলো ঘুমিয়ে পড়ছি, কিন্তু ও কখনো ও কাজ করছে তো করছেই, 100% ডেডিকেশন। এবং আমি এইটা বলতে পারি যে আমি নিজেও গান সুর করি,
তো একজন সুরকার কিন্তু যেটা হয় যে আমরা যখন একটা ভালো সুর তৈরি হয় আমরা কিন্তু এই মনের মধ্যে একটু হলেও তৈরি হয় যে সুন্দর সুর আমি নিজেই তো গাইতে পারি, আরেকজনকে দিয়ে লাভ কি। কিন্তু এই জিনিসটা রুমির মধ্যে কখনো ছিল না। আমি এই কারণে ওর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে সত্যিকার অর্থে আমি তখন শুধুমাত্র গায়ক বা টুকটাক সুর করি, কিন্তু ওই রুমির যদি এই ডেডিকেশনটা এই অ্যালবামের পেছনে না থাকতো, প্রথম অ্যালবামের পেছনে, এবং ও যদি এত ভালো ভালো গান আমাকে ওই অ্যালবামে না দিত, তাহলে কিন্তু হয়তো বা এই ভালোবাসা আমি সাধারণ শ্রোতাদের কাছ থেকে পেতাম না। হ্যাঁ, এটা তো অবশ্যই একটা ব্যাপার। এখন আপনাদের সম্পর্কটা কোন এখন আসলে হয় কি, মানে দূরবীন ব্যান্ডে তো আমি তো এখন আর দূরবীন ব্যান্ডে নেই, তো যে যার মতো কি আগের মতোই আছে? হ্যাঁ, সম্পর্ক তো সেটা তো থাকবে, একসাথে হয় কি কাজের যে যার একটা পর্যায়ে যেহেতু এরকম হয় না যে যে যার সংসার নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত, তারপরও মাঝে মধ্যে দু একটা প্রোগ্রামে দেখা হলে কিন্তু সেই মানে নস্টালজিক হয়ে যাওয়া, দুজনকে জড়িয়ে ধরা, থাকে না যে সেই পিছনের স্মৃতিগুলো মনে করা, এখনো হয়। আসলে খুব মিস করি সেই দিনগুলো। কি সবচেয়ে বেশি মিস করেন বন্ধুত্বে? বেশি মিস করি যে আমরা যে মানে থাকে না যে তখন একটা কাজের পেছনে আমাদের যে ডেডিকেশন ছিল, মানে আমরা অনেক সময় নিয়ে এমনও আছে রুমি একটা ফিল্মের গান করেছিল, সেই ওর নিজেরই গাওয়া, সেই গানটা সে 9 বার সুর চেঞ্জ করেছে। 9 বার? হ্যাঁ, মোস্তফা কামাল রাজের একটা মুভির একটা গান ছিল। তো এই যে বিষয়গুলো প্রচণ্ড ডেডিকেটেড ছিল রুমি, এবং রুমিও দেখা গেলো যে কোনো একটা লিরিক্স আসলে বলতো, শো ভাই আপনি একটা কাজ করে দিলে, আপনি কিবোর্ডে বসেন দেখেন কোনো সুর আসে কিনা, তৈরি হয় কিনা। এরকম আমরা কম্বাইনলি নিজের আলোচনা করে প্রত্যেকটা কাজ করতাম, এবং সেই কাজগুলো ভালো হতো। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের পডকাস্টের। ছোট্ট করে আপনার কাছে কিছু প্রশ্ন জানতে চাইবো। আপনি আসলে কো আর্টিস্টের সাথে অনেক কাজ করেছেন আপনার, তো কার সাথে কাজ করতে আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এরকম প্রথম 3 জনের নাম যদি বলতেন। অনেকের সাথেই কাজ হয়েছে, এর মধ্যে স্বরলিপি দুর্দান্ত গায়, সে প্রচণ্ড রকম ভালো ক্লাসিক্যাল গায়, সে ও খুব ভালো গায়, ওর সাথে আমার বেশ কয়েকটা গান ভালো গেছে। এরপর যদি বলি বাঁধন সরকার, পূজা, আর আরও অনেকেই আছে, আসলে বিচ্ছিন্নভাবে নাম বলা মুশকিল। আজকের এই অবস্থানে আসবেন এরকম ভেবেছিলেন কখনো? আমি আসলে এইভাবে কখনো মানে থাকে না যে আমি চিন্তাও করিনি। আমি গান করব স্বপ্ন তো ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। আচ্ছা, সম্প্রতি আপনি অভিযোগ করছেন যে মৌলিক গান অনেকে কভার করে মূল শিল্পী গীতিকার শুরু করার নাম বলেন না, এমন অভিযোগের বিষয়ে কি আপনি কিছু বলবেন ছোট্ট করে? অবশ্যই এটা আমি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে বেয়াদব এবং বাটপার, টাইটেলটা এরকম ছিল। কারা বেয়াদব? যে সমস্ত শিল্পী দেখলাম আমারই গান সে কোনো একটা টিভি চ্যানেলে কভার করছে, বাট মূল শিল্পীর নামটা সে বললো না, আমি অবশ্যই তাকে বেয়াদবই বলবো। এবং যে সমস্ত চ্যানেল, টিভি চ্যানেল, এটা আবার এই কন্টেন্টটাকে সে কেটে ইউটিউব চ্যানেলে আপলোড করছে, মানে বাণিজ্যিকভাবে প্রচারের জন্য, সে বাটপার। তো এটা আবার ডিপেন্ড করে, অনেকে আবার দেখলাম যে এটাকে অনেক পত্রিকা ওই ইস্যুকে কেন্দ্র করে নিউজও করে ফেলছে আর কি। বর্তমানে তো আসলে মৌলিক গান খুব একটা হচ্ছে না, এবং আগের মতন জনপ্রিয় গান বা গানের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই মৌলিক গানের ক্ষুধা থাকতে হবে। মানে এখনো পর্যন্ত আমরা চেষ্টা করি যে নতুন নতুন গান আসবে, নতুন গান গাইতে, মৌলিক গান গাইতে হবে। কারণ আপনি এই যে রিয়েলিটি শো থেকে যে একগাদা শিল্পীকে আপনি মার্কেটে ছেড়ে দিচ্ছেন, মানে রিয়েলিটি শো এটা তো এক ধরনের বিজনেস, তাই না? শিল্পী তৈরি করার বিজনেস আর কি। অবশ্যই আপনি স্পন্সর নিলেন, আপনি ইয়েস কার্ড দিলেন, এটা মানুষকে দেখালেন, মানুষ কান্নাকাটি করলো, আবেগপ্রবণ হলো, হ্যাঁ, আর ভিউ বাড়লো, এটা তো এক ধরনের বিজনেস। বাট ফাইনালি এই যে শিল্পীগুলোর ভবিষ্যৎ কী হচ্ছে? শিল্পীগুলো আপনি তৈরি করে আপনি ছেড়ে দিলেন, কিন্তু শিল্পীগুলোর জন্য কয়টা মৌলিক গান আপনি তৈরি করছেন? তারা কিন্তু অমুক এই ক্লোজ আপ ওয়ান অমুক, ওই সেরা কণ্ঠ অমুক, ওই সিমেন্ট তারকা অমুক, ওই ম্যাজিক বেলোয়ানা অমুক, এই সিলস সাপোর্টটা নিয়ে আচ্ছা ম্যাজিক বেলোয়ানা সে টপ কততে ছিল, টপ 20-তে ছিল, বা 30-তে ছিল, বা টপ 10-এ ছিল, এভাবেই তাকে মূল্যায়ন করা। সে কিন্তু ওই স্টেজে উঠে কানে ধরে শ্রদ্ধেয় অমুকের গান গাচ্ছে, তমুকের গান গাচ্ছে। আরে বাবা, তোমার নিজের গান কি আছে সেটা বলো। তুমি আরেকজনের গান গিয়ে তোমার বাহাদুরি করার কিছু নেই, তো তোমার নিজের গান তৈরি করো। তুমি তোমার পরবর্তী বংশধরকে কি বলবা? তাহলে করণীয় কি আসলে? অবশ্যই মৌলিক গান, যে শিল্পী তার মৌলিক গান করার ক্ষুধা থাকতে হবে। এবং এখন তো অনেক ভালো সুযোগ আছে। আগে যেমন আমি যে প্রথম অ্যালবামের কথা বললাম, প্রথম অ্যালবাম আমি কোম্পানিতে নিয়ে আমাকে পরীক্ষা দিতে হয়েছে, যে অ্যালবামটা রেখে গেলাম, কোম্পানির মালিকরা বলছে যে তোমরা রেখে যাও অ্যালবামটা, আমরা শুনে তোমাদেরকে রিভিউ জানাবো, মানে পরীক্ষা দেওয়ার মতো।
বাট এখন তো আর সেটা নাই। এখন আমি আপনার যে কোনো শিল্পী তার নিজস্ব ইউটিউব চ্যানেল করতে পারতো, সে নিজেই একটা প্রোডাকশন হাউস, সে নিজে মৌলিক গান করে সেখানে ছাড়ছে না কেন? তাহলে আপনার মৌলিক গানের সংখ্যা কত? আমার আল্লাহর রহমতে অনেক মৌলিক গান, আমি এই পর্যন্ত প্রায় 1500 মতো গান গেয়েছি, এবং মানে তার ভিতরে ম্যাক্সিমাম মৌলিক গান। এখন কি মৌলিক গান নিয়ে কাজ করছেন? অবশ্যই, এখনো পর্যন্ত আমার মৌলিক গানের ক্ষুধা আছে। শেষ করতে চাই আপনার গান দিয়ে ক্যাম্পাস টাইমসের দর্শকদের জন্য আপনি যদি একটি গান শোনাতেন এই মৌলিক গানের মধ্যে থেকে, যেগুলো আসলে এখন পর্যন্ত শোনানো হয়নি। যে গানটার কথা আপনি শুরুতে বলছিলেন, মন পাজর, এই গানটা আমার, এই গানটা এখনো পর্যন্ত আমি স্টেজে উঠলে আমার গাইতে হয়। এটা আমার নিজেরই সুর করা এবং জাহিদ আকবর ভাইয়ের লেখা। এটা রাকিবের কম্পোজিশন ছিল। ভালোবাসি তোমায় যতন করে, এসো না মনেরই একলা ঘরে, ভুলে তুমি যেও না, দূরে আর থেকো না, মন খোঁজে তোমাকে, মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না, ভালোবাসি আমি শুধু তোমায়, চোখেতে চোখ রাখো না। বাহ বাহ, আপনার গানের মধ্যে কি বিরহ বেশি বাজে? না, বিরহ বাজে কিনা জানি না। আমি আসলে আমি মাঝে মধ্যে আমি নিজের হাহাকার করে বেশিরভাগ গানগুলো শুনলে মনের মধ্যে। এটা হয়তো বা এখানে আপনি কয়েকটা গান শোনার পরে সেরকম মনে হচ্ছে, কিন্তু আমি যখন স্টেজে থাকি আমার চেহারাটা অন্যরকম হয়ে যায়। কারণ স্টেজে আসলে ওঠার পরেই অডিয়েন্স থাকে, ভাই গরম গরম গরম, মানে নাচানাচির গানগুলো একটু নাচানাচি। দেখলো যে আমার স্টেজে ওঠার আগে আমার আগে দুইজন ফিমেল আর্টিস্ট দেখা গেলো যে এমন হিন্দি বাংলা গেয়ে দর্শক গরম করে ফেলছে, আমার তখন উপায় নাই। আমি যদি ইচ্ছা করলে আমি এমনও হয় যে শোনাবো শুনশুনিগো গানটা এত জনপ্রিয় গান, এই গানটা গাওয়ার আমার সুযোগ থাকে না। ভাই গরম গরম, আরে ভাই দাঁড়ান একটু ধৈর্য ধরেন। আমি কিন্তু আচ্ছা ঠিক আছে দাঁড়ান একটু ওয়েট করেন। ভক্তদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, কোনো মেসেজ ক্যামেরায় তাকিয়ে যদি একটু বলতেন। শিওর, ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে সামনে অনেক ভালো ভালো গান উপহার দিতে পারি, এতটুকুই। আর আপনারা ভালো বাংলা গানের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ কাজী শুভ আমাদের সাথে থাকার জন্য। আপনার গল্পগুলো আসলে শুধু একটি গল্প নয়, গানের জন্য অনুপ্রেরণাও বটে। আমরা আমাদের দর্শক, আপনার দর্শক নিশ্চয়ই এই বিষয়ে আপনার এই গল্প থেকে অনেক কিছু শিখবেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ, ক্যাম্পাসকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর গল্পগুলো, তার জীবনের গল্প, তার গানের পেছনের গল্পগুলো। এমন আরও অনেক গল্প, এমন আরও অনেক তথ্য জানতে ক্যাম্পাস টাইমসের সাথেই থাকুন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।